নাসিরউদ্দিন পাটোয়ারির শেষ রক্ষাও হলো না। এবার ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি ছাত্রদল তার উপর কঠিনভাবে ক্ষোভ প্রকাশ করেছে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এদিকে প্রধানমন্ত্রী, তার পরিবার ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কেউ কটূক্তি করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মুখে জাতীয়তাবাদের কথা বললেও তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সন্ত্রাস ও নাগরিক দুর্ভোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষকে সাথে নিয়ে গণপ্রতিরোধের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে এবার প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছে মহানগর বিএনপি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। জামাতের প্রেসক্রিপশনের নাসিরউদ্দিন পাটোয়ারিরা আবল তাবল বইল না ভাই, সামনে কিন্তু বিপদ আছে। পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। এনসিপি তার রাজনীতি কর্মসূচি নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি একাই একটা পার্টি আর এনসিপি আর একটা পার্টি। আপনারা যারা ভাই গত 40 বছর যাবৎ বিএনপি করেন, কিছুই করেন নাই। উনি 4 দিনে যেটা কইরা দেখাইছে, যার জন্য ওনাকে আরো বড় পদে দেওয়া উচিত। জায়গাগুলোতে পাটোয়ারি 6 দিন যে কার্যকলাপ করলো, পাটোয়ারির বিরুদ্ধে যে সমস্ত হামলা হইলো এবং এগুলো মামলা কিছুই হইলো না। মানে বাংলাদেশের বিগত 6 দিন আলোচনার বিষয়বস্তুই ছিল পাটোয়ারি। দর্শক আসসালামু আলাইকুম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি, বিএনপি, মানে এমন নিউজই আমরা শুনতে পারতাছি। দর্শক শ্রোতা, এবার নাসিরউদ্দিন পাটোয়ারি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন, তার উপর ঝাঁপিয়ে পড়েছেন ছাত্র দলের নেতাকর্মী। দর্শক শ্রোতা, দফায় দফায় কিন্তু এনসিপির নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। সার্জিস আলম থেকে শুরু হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, কম বেশি সকলে হামলার শিকার হয়েছেন। তাছাড়া এনসিপি নেত্রী মাহমুদা মিতু সহ আরো অনেকেই। দর্শক, সবকিছু মিলে সর্বশেষ কঠিন বিপদের মুখে পড়ে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সঙ্গে কি হয়েছে গভীর রাতে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এনসিপি এবং বিএনপি এই কথা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে না, এখন শুধু শোনা যাচ্ছে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বিএনপি। মনে হচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা দল এবং এনসিপি আরেকটা দল এবং বিএনপি। দর্শক, আজকের ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক রহস্যময় ইনফরমেশন জানতে পারবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি কতটা বিপদের সম্মুখীন হলো। দর্শক, বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জামাতের প্রেসক্রিপশনের নাসিরউদ্দিন পাটোয়ারিরা আবল তাবল বইল না ভাই, সামনে কিন্তু বিপদ আছে। তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছ না? যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জুলাই গণঅভ্যুত্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীরা যারা আহ্বান করেছে, যারা সামনে ছিল, এরপরে এই আহ্বানের মাধ্যমে কি সফল হয়ে গেছে? হাসিনার পুলিশ কখন ভয় পেয়েছে, কি করা লেগেছে, কত কাজ করতে হয়েছে তোমরা কিন্তু জানো না। তোমরা বড় বড় কথা বলো, কোথায় ছিল আমরা কিন্তু জানি। 5 তারিখের পরে শুধুমাত্র বাংলাদেশে যাতে বিভাজন তৈরি না হয়, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা ধৈর্য ধরেছি। আরে মিয়া, কি যাতে না বিষে বুঝবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসেনি যারে। যখন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করতে করতে হাসপাতালে ভর্তি করেছে, আবার একটু সুস্থ হওয়ার পরে আবার নির্যাতন করেছে, তারা বলেছে তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হবে, কিন্তু তারেক রহমানের কর্মীদের কাছ থেকে সেই স্টেটমেন্ট দিতে পারে নাই। আর সেই তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছ না? যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজকে ধারণ করে উনি কি চাচ্ছেন, উনি বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, উনি বাংলাদেশের স্থিতিশীলতা চাচ্ছেন, এই সমস্ত বিবেচনায় আমরা কিন্তু কোনো কথা বলি না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা এখনো কৃতজ্ঞতা চিত্তে তোমাদের অবদানকে স্মরণ করতে চাই। তোমরা যেভাবেই ছিলা, মাঠে ছিলা, জুলাই গণঅভ্যুত্থানে একসাথে কাজ করেছি,
তোমাদের প্রতি অনুরোধ থাকবে, যে অপশক্তি ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশের বিরোধিতা করেছে, যে অপশক্তি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে গণমানুষের সরকারকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, যে অপশক্তি এখন পর্যন্ত বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, সেই জামাতের প্রেসক্রিপশনে নাসিরউদ্দিন পাটোয়ারিরা আবল তাবল বইল না ভাই, সামনে কিন্তু বিপদ আছে। একটা অদ্ভুত রাজনীতি। এনসিপি তার রাজনীতি কর্মসূচি নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি একাই একটা পার্টি, আর এনসিপি আর একটা পার্টি। কিন্তু এনসিপি আর নাসিরউদ্দিন পাটোয়ারিতে একাকার হওয়ার কথা, কিন্তু এনসিপি নিয়ে খুব একটা আলোচনা নেই। যত আলোচনা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে। দেখেন আমি গণমাধ্যমে যে দেখেন পাটোয়ারি যে বক্তব্য রাখে, আমার কাছে ধরা আছে ভিডিও। বলেন তো, একটা রাজনীতিবিদকে বলে উত্তর বাচ্চা, এটা হয়? আর পিটা দিবে না, কি করবে বলেন? পাটোয়ারি যে বক্তব্য আচ্ছা রাখে, দেখেন গেল একটা, আরেকটা দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে কি বলছে দেখেন। আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফারা দিতে হবে, এমন কাফারা দিতে হবে যে কাফারা আপনি কতক্ষণ এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ধরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। আপনি মস্ত বড় ভুল করেছেন, এই জন্য আপনার কাফারা দিতে হবে। তারেক রহমানকে কাফারা দিতে হবে, এমন একটা যে রক্ত ঝরাইছে, সুতরাং পার্সোনালি তারেক রহমানকে কাফারা দিতে হবে। গেল, তারপর দেখেন সালাউদ্দিন বিয়াদব এতদিন আমাকে ভুল বুঝাই শেষ, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান, আমরা এখন আপনাকে ক্ষমা করে দিচ্ছি। সালাউদ্দিন বিয়াদব এতদিন আমাকে ভুল বুঝাই, এই সালাউদ্দিন বিয়াদব, হ্যাঁ শেষ নেই, কথার শেষ নেই। দেখেন আসলে এনসিপি যেটা হয়েছে, ওনারা এই কামটা করতেছে কেন? যা জানেন, এনসিপি পলিটিক্যাল পার্টি, এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বোঝা গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই, ওদের কোথাও কোনো গুরুত্ব নাই, ওদেরকে কেউ ভালোবাসে না। আসলে আপনি এখানে ওরা মাইক খেতেছে, আপনি নিউজগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় পাবেন, প্রথম নিউজগুলি দেখেন, নিউজের নিচে দেখবেন কমেন্ট আছে, একজন লিখতেছে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার ছিল, কিন্তু অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ডোজ হয় না। আর কত দেখাবো বলেন। প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখন খেপে যাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের মতো লোক তার বিরুদ্ধে নির্বাচন করছে, ভালো কথা নির্বাচন করবেন, অশালীন রুচিহীন অসভ্য ভাষা আসলের পরবর্তী কারণ এটা উচিত, বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখন খেপে যাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারি। তো এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, তার বিপরীতে মন্ত্রী থেকে শুরু করে টকশোর বক্তারা সবাই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি। যত না এনসিপি নিয়ে আলোচনা, তত বেশি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আলোচনা। একটা কথা দেখেন, মাসুদ কামাল যেটা বলেছে সেটা একটু চিন্তা করেন। সিলেটে এই যে 3 দিন ধরে যে ঘটনাটা ঘটলো, প্রায় প্রতিদিনই তাদের উপর হামলা হয়েছে, সত্য। এই হামলার আমি নিন্দা জানাইছি যে না, এগুলি হওয়া উচিত না। পুলিশকে আবার ধন্যবাদ জানাইছে। পুলিশের ব্যাপারে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে না, এবং পুলিশকে অত্যন্ত সিলেট অঞ্চলে ধৈর্যের পরিচয় দিতে দেখা গেছে। মানে পুলিশের উপরে ঝাঁপায় পড়তেছে, ঠেলা দিচ্ছে, পুলিশ যখন নাকি হাত দিয়ে ঠেকানোচ্ছে, বলেছে গায়ে হাত দিচ্ছেন কেন, উল্টা পুলিশের উপর দোষারোপ। মামলাও হয়েছে, মামলাও নিছে, আবার পাল্টা মামলাও নিছে। তো এই সব ঘটনার মধ্য দিয়ে মানে সারা দেশে কি এনসিপির খুব উত্থান ঘটলো, যে এনসিপি উপর হামলা হয়েছে জুলাই যোদ্ধাদের উপর 1 বছর আগে, 2 বছরের মাথায় দেখেন এনসিপি কোথায় এসে ঠেকছে, যাদের উপর গায়ে, যদি বুঝলাম যে তাদের উপর গায়ে হাত তোলা হয়েছে, ঘটনা তো সত্য, গাড়ি ভাঙচুর হয়েছে, আহত হয়েছে, মারধর খাইছে, কিন্তু পাবলিক রিয়াকশন কি? কোনো রিয়াকশন নেই। কারণ এনসিপি নেতারা তারা তাদের আবেদন কিন্তু নষ্ট করে ফেলছে। বিশেষ করে কয়েকজন, এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতন কয়েকজন এমন সব বলগাহীন উক্তি করছে, তাৎক্ষণিক হয়তো রিয়াকশন হয়নি, কিন্তু মানুষ কিন্তু এটা মাথার মধ্যে রাখছে যে তারেক রহমান, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস সহ প্রত্যেককে যেভাবে উদ্দেশ্য করে অ্যাটাক করছে পার্সোনালি, এমনকি তাদের পরিবার নিয়ে, মানুষ এটা ভালোভাবে নেয়নি। এর ফলে হয়েছে কি, মানুষ মুখ ফিরায় নিয়েছে। মুখ ফিরায় নিয়াতে এই যে তাদের উপর যে হামলা হয়েছে এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি, কোনো রিয়াকশন হয়নি। বরং দেখেন জামাতের সাবেক সভাপতি শিবিরের জাহিদুল উল্টা বলছে কি, যে এটার পিছনে পরিকল্পনা আছে, গভীর ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? যে তারা জাতীয় রাজনীতির লাইমলাইটে আসতে চায়, এবং জামাত যাতে আলোচনার বাইরে চলে যায়, এনসিপি যাতে সামনে চলে আসে, এবং এনসিপিকে এই সামনে তুলে আনার জন্য এরকম কিছু ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। চিন্তা করেন কত বড় কমেন্ট। তো এই সব কিছু ঢাকা পড়তো যদি এনসিপির পক্ষে একটা জোয়ার নামতো। কোনো জোয়ার নেই,
কোনো উচ্ছ্বাস নেই, আনন্দও নেই, বেদনাও নেই। এনসিপি আমি এখনও বলি তাদের নেতাদের আমি অবশ্যই ভালো চাই, কিন্তু তারা কেন জিম্মি হয়ে পড়লো জামাতের কাছে? কেন তারা তাদের নিজেদের রাজনীতিটা করতে পারলো না? দেখেন এই যে ককরোচ জনতা পার্টি, তারা কি কারোর ওই যে সরকারি দল পুলিশ পিটাইছে বলে তারা কি এখন যে ওই যে ইন্ডিয়া জোট কংগ্রেসের সঙ্গে ওদের সঙ্গে কি হাত মিলাইছে, বলছে যে চলেন আমরা একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করি না? তারা তাদের রাজনীতিটা করছে, তাদের নিজেদের স্বাতন্ত্র অবস্থানটা বজায় রাখছে। আমাদের এরা পারছে এই এমপি গিরি করা বা মন্ত্রিত্বের লোভ, এই সমস্ত ক্ষমতার লোভ তাদেরকে এমন পিছনে ধাওয়া করছে। এখন সর্বত্রই দেখেন হোসেন জিল্লুর রহমানের মতন লোকও ওনাদের সমালোচনা করছেন যে এই যে ক্ষমতার, তাদেরকে ক্ষমতায় টেনে আনা ডক্টর ইউনূসের একটা চরম ভুল পরিণতি। তারা সুবিধা পাইছে, সুবিধা পেয়ে কী করলো যে পুরো পুত্তানের যে একটা চরিত্র বা তার যে একটা মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা কিন্তু ভুলণ্ডিত হয়ে গেল। তারপর যা করলো সেখান থেকেও তারা ফিরে আসতে পারতো নিজেদের মতন করে যদি নির্বাচনটা হতো। একটা আসন না পাইলেও এনসিপির একটা ফ্যাক্টর হয়ে থাকতো রাজনীতিতে, কিন্তু এখন না, তাদের আলাদা কোনো সত্তা নেই। নিজেরা যদি দাঁড়ানোরও চেষ্টা করতেছে, তার পাশে জামাতও নেই, সরকারও নেই এবং জনগণও নেই, তাহলে সামনে চলবে কীভাবে? আজকে একটা অনুষ্ঠান ছিল শহীদ পরিবারদের নিয়ে, আয়োজনে বিএনপি। ওই অনুষ্ঠান পরিচালনা করতেছিল দীপ্তি। মনে পড়ে দীপ্তির কথা? চেহারা দেখলেই চিনবেন। এখানে মূল ঘটনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেহেদী আমিন সাহেব আসছে জুলাই পরিবার সাথে কথা বলবে, শহীদ পরিবার সাথে কথা বলবে। উনি যখন দাঁড়াইছে কথা বলার জন্য, তখন ওনার কোনো কথা কেউ শুনতেছে না। হ্যাঁ, ওনারা প্রতিবাদ করতেছে যে আমরা এইসব কথা শুনতে চাই না, আমরা জুলাই সনদপত্রের স্বীকৃতি চাই, গণভোটের স্বীকৃতি চাই। ওই এদিক সেদিক কথাবার্তা শুনতে শুনতে তো কান ঝালাপালা। ওইটা মাইনা নিতেছে না কিন্তু এই শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা যারা ছিল, যারা জুলাইতে হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, তারাও ছিল, তাদের পরিবারও ছিল, কিন্তু তারা ওনার কথা শুনতে রাজি না। কিন্তু দীপ্তি বারবার বুঝাইতেছে কেন এসেছেন, উনি এখানে কেন এসেছেন? আপনাদের কথা শোনার জন্য এসেছে না? মানে বুঝাইতে চাচ্ছে। আসলে বুঝছেন, চালাক তো। চালাকিটা কি করছে জানেন? সে কিন্তু বলতেছে, বারবার বলতেছে আপনারা বসেন, আপনাদের জন্যই তো উনি আসছে, উনাকে পাঠিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে কথা বলার জন্য। বারবার রিপিট করতেছে, তার মানে কেউ কথা শুনতেছে না। এটাই তো বুঝাই দিতেছে। উনি তো জানে ওনার এই কথাটুকুই ভাইরাল হবে, চারিদিকে ছড়ায়া যাবে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী পাঠাইছে শহীদ পরিবারের সাথে কথা বলার জন্য। যে আসছে তার সাথে কথা বলতে রাজি না। তাদের একটাই দাবি জুলাই। ওই ধানাই ফানাই কথা শুনতে রাজি না। হ্যাঁ, মা আপনার কান্না শোনার জন্যই তো উনি এসেছেন। আপনি ওনার কথা শুনেন। হ্যাঁ, কিন্তু কেউ কথা শুনতে রাজি না। আর এই দীপ্তি বারবার রিপিট করেই যাচ্ছে, কথা শুনেন, আপনি কথা শুনেন। তার মানে কথা শুনতেছে না, এটাই বুঝাইয়া দিছে। পিএম এর উপদেষ্টা হুমায়ুন সাহেব কিন্তু একেবারেই নাজেহাল হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে। কেউ কোনো কথা শুনতেছে না। কি কথা শুনবে? ওই পুরনো একই কথা, আমরা অক্ষরে অক্ষরে পালন করব, আমরা তো আপনাদের কষ্ট বুঝি, আপনাদের চোখের পানির মূল্য আছে আমাদের কাছে, এরকম কথা বলতে চাইছিল। কেউ শুনে না, শুনবে না ভাই, আর শোনার টাইমও নাই। পরিস্থিতি এমন দিকে চলে যাইতেছে, মনে হইতেছে কি জানেন, পুরো একটা টাইম বোমের উপরে বসে আছি আমরা। হ্যাঁ, পুরো জাতি একটা টাইম বোমের উপরে বসে আছে, আর ওই ভিতরে টিক 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 করে কাটা ঘুরতেছে। কখন না ভাই ফাইটা যায়, এই ভয়ে আছি। হ্যাঁ ভাই, এই ভয়ে আছি। কারণ কি জানেন, কেউ কোনো কথা দিয়া কথা রাখতেছে না। আবার দেখেন কার সাথে কার ফাইট চলতেছে, ভাই কার সাথে লড়াই করতেছেন। তারা তো ভাই জুলাইয়ের সাথে জড়িত। একটা জিনিস খেয়াল করেন, বিরাট একটা দল কার সাথে ফাইট দিতেছে? জুলাইয়ের সাথে যারা জড়িত তাদের সঙ্গে। এটা কি মানায়? মানাইলো ভাই? মানায় না। কেউ মাইনা নিতে পারতেছে না। যার জন্য দেখেন ওনাদেরই অনুষ্ঠান, ওনাদেরই আয়োজন, কিন্তু ওনাদের দলের ভিতরেও কিন্তু অনেক শহীদ পরিবার এখানে আছে, তারাও মাইনা নিতেছে না। যারা বিএনপি করে তারাও মাইনা নিতেছে না। কারণ একটাই ভাই, কথা দিয়ে যে কথা রাখেন না, এটা এখন প্রমাণিত সত্য। আপনারা কিছু ভুল তো কইরাই ফেলাইছেন, নিজেরাই তো বইলা ফেলাইছেন। তখন আমরা অ্যাক্টিং করছি, অভিনয় করছি, জাতীয় নির্বাচনটা যেন হয়ে যায়। গণভোট আমরা মানি না এবং না মানার দিকেই আপনারা এগিয়ে যাচ্ছেন। বারবার অনেক রকম কথা বলেন, কিন্তু মূল কথা আপনারা মানেন না। আর এই না মানাটা প্রমাণ হয়ে গেছে গত 6-7 দিনের যেসব ঘটনাগুলো ঘটছে এনসিপির সাথে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আবার শুনলাম নারায়ণগঞ্জ থেকে ঘোষণা দিছে নাসিরউদ্দিন পাটোয়ারি অবাঞ্ছিত নারায়ণগঞ্জে। খেয়াল করছেন একটা জিনিস, গঞ্জ জড়িত যেসব জেলার সাথে, যেমন ওই যে গোপালগঞ্জ,
দেখেন ওইখানে এনসিপির বিরুদ্ধে সবাই, আবার এদিকে গোলাপগঞ্জ, এই যে এর মধ্যে ঘটনা ঘটে গেল, তারাও কিন্তু এনসিপির বিরুদ্ধে, এই জুলাইয়ের বিরুদ্ধে। আবার হবিগঞ্জ, ওইখানেও কিন্তু এনসিপির বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে। আবার আসলো নারায়ণগঞ্জ একই কথা। এর মধ্যে শুনছি বগুড়া তো একজনকে অবাঞ্ছিত ঘোষণা করছে, সেটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি না, অন্য একজন। এভাবে একজন করে অবাঞ্ছিত ঘোষণা করতে থাকেন। হ্যাঁ, সারা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করে দেন, কিন্তু মূল কথাটা কি জানেন? মানুষে কি দেখতে পাইতেছে, সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? তারা একটা জিনিসই বুঝতেছে, যাদের কারণে এই জুলাই, তারাই আজকে বিপদে। হ্যাঁ, তাদের সঙ্গেই লড়াই চলতেছে বর্তমান সরকারি দলের, সরকারি দল ভার্সেস এনসিপি। আবার এটাও বলতে পারেন সরকারি দল ভার্সেস পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি। ও নিজেই বলছিল ভাই আর কথা বলুন না, কিন্তু আবার কথা বলতেছে। আজকে ওনাকে জিজ্ঞাসা করছে, ওইখানে সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করতেছে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জিজ্ঞেস করতেছে, ভয় পাইছেন নাকি? প্রশ্নটা বুঝেন, ভয় পাইছেন নাকি? একটু হাসি দিল, হাসি দিয়া যে কথাগুলো বললো দেখেন, নিজেরাই শুনেন, দেখেন হাসতেছে। থামতেছে না ভাই, পুরা গ্যাংস্টার বানায় দিছে বর্তমান সরকারের। এবং সালাউদ্দিন সাহেবকেও ছাইরা কথা বলে না, এই একেবারে পুরো আপনারা নিজেরাই তো শুনলেন। থামাইতে পারবেন এই মুখ বন্ধ করা যাবে না। এরকম বিরোধী দলই তো দরকার, যে বিক্রি হবে না, যে কারো পকেটের মধ্যে ঢুকবে না। জামাত ইসলাম কিন্তু এনসিপি কে সাপোর্ট দিছে, দেরিতে হইলেও কিন্তু মুখ খুলছে, কথা বলছে যে এটা তো কোনো নিয়ম হইতে পারে না। কেউ যদি প্রতিবাদ করতে চায় তাহলে রাজনৈতিক ভাবে প্রতিবাদ করুক, কারো গায়ে হামলা করা যাবে না। আইন হাতে তুলে নিবে কেন সরকার? হ্যাঁ ভাই, সরকার নিজে আইন হাতে তুলে নিছে, সরকারের হাতেই আইন, ওই আইন ব্যবহার করতেছে। বিবাদটা কি নিয়ে ভাই? সিম্পল একটা ব্যাপার, 70% মানুষের গণভোটের রায়টা কোথায় গেল? ওইটাই তো খুঁজে বেড়াইতেছি আমরা ভাই। গত 6 মাসের যা কিছু দেখলাম, এই বর্তমান নির্বাচিত সরকার আসার পর হতাশ হবার মতো অনেকগুলা কারণ আছে। মুখে ওনারা যা কিছুই বলুক, অন্তরে ওনাদের অন্য কিছু। ওই যে আমাদের নোয়াখাইলা ভাষায় বলে, আয় রেনি বন্ধুর মুখ দিকে আর বন্ধু জানে আর হুঁদের দিকে। কথাটা বুঝেন, আমি তাকাই বন্ধুর মুখের দিকে আর বন্ধু তাকায় আমার পিছন দিকে, হুঁদের দিকে। মানে ওর নিয়ত ভালো না, আমি বন্ধুর মুখের দিকে তাকাই আছি, আমার বন্ধু খাইলো কিনা, মুখটা শুকনা কেন, আর ওই শালা কিন্তু আমার পিছনের দিকে তাকাইতেছে। তার মানে বুঝছেন, সরকারের যে নিয়ত ভালো না, এই ব্যাপারটা বুঝা ফেলাইছে। সরকার যে পিছনের দিকে তাকায় রয়েছে, তার যে অন্যরকম একটা উদ্দেশ্য, এইটা কিন্তু পাবলিক ক্লিয়ার। এখন জনসাধারণ একেবারেই ক্লিয়ার, আয়নার মতো পরিষ্কার করে দিছে গত 5-6 দিনে। এর মধ্যে তো দেখছেন জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে। একটা সাধারণ মানুষ যদি 500 টাকা নিয়ে বাজারে যায় ভাই, ও মাছ কিনবে না সবজি কিনবে? কোনোটাই কিনতে পারবে না। মাছ কিনতে গেলে 8 টাকা থাকে না, আর সবজি কিনতে গেলে মাছ কিনতে পারবে না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের অবস্থা কাইল হয়ে যেতেছে। এইসব নিয়ে কোনো কথা নাই, কেউ কোনো কথা বলতেছে না। তারা বলতে চায় কি, এই যে বন্যা হয়ে গেল, বন্যার কারণে এই জিনিসপত্রের দাম বাড়ছে। বন্যা তো আমরা দেখছি ভাই, ওই ডক্টর ইউনূসের আমলেও বন্যা দেখছি, ভয়াবহ বন্যা হয়েছিল, দাম তো তখন বাড়ে নাই। এটা বাড়ছে সিন্ডিকেটের জন্য, চাঁদাবাজির জন্য। ওই যে মনে করেন চিটাগাং থেকে একটা মাল রওনা দিল, ঢাকায় আসতে আসতে যে চাঁদা দিতে হয় রাস্তায় রাস্তায়, ওই জন্য এই জিনিসপত্রের দাম বাড়তেছে। এগুলা নিয়ে কোনো কথা নাই। এগুলা নিয়ে কথা বলার জন্য তো বিরোধী দল দরকার, আর বিরোধী দল এসব বললেই বলে ওরা জুলাই নিয়ে ব্যবসা করতেছে, এবং এই জুলাইকে নিয়ে যা ইচ্ছা তাই তো বলে। ওই যে একটা মহিলাকে রাস্তায় ছেড়ে দিছে ভাই, জুলাই নিয়ে যা ইচ্ছা তাই বলে। যাই হোক, এখন যদি থামে, কারণ বাম হাতে খাইছে, ভীষণ ভাবে একটা খাইছে বাম হাতে। এরকম মার্কেটে ভাই অনেকরে ছেড়ে দিছে, টক শোতে আইসা বিভিন্ন জায়গায় কথা বলতে যায়, এই জুলাইকে ছোট কইরা কথা বলে। ইদানিং আরো বেশি বলে, উৎসাহ পাওয়া গেছে তো, কারণ সরকার কিছুই বলে না, বরঞ্চ সরকার তাদেরকে পুরস্কার দেয়। যেভাবে রাশেদ খানকে পুরস্কার দিছে, এখন তো ভাই কান্নাকাটি করতেছে, আম তারেক আমার ভাগেরটা কোথায়, আমাকে কোথায় দিবেন দেন। তবে আমি বলবো রাশেদ খানকে যেখানে দিছে না, আরো উপরের জায়গা দেওয়া উচিত। কারণ কি জানেন, উনি সমস্ত বিএনপি কে ছাড়াই গেছে। আপনারা যারা ভাই গত 40 বছর যাবত বিএনপি করেন, কিছুই করেন নাই। উনি 4 দিনে যেটা কইরা দেখাইছে, যার জন্য ওনাকে আরো বড় পদে দেওয়া উচিত। শেখ হাসিনা তাই করতো, কিন্তু যারা তার হাতের মুঠায় থাকতো না, 2 হাত ধইরা তাদেরকে দিত। হ্যাঁ, 2 হাত ধইরা দিত, যেভাবে বেনজিরকে দিছিল। হ্যাঁ ভাই, উনি নিতে নিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, উনার সমস্ত জমি, টুকরা টাকরা জমি যা আছে, এবং এই যে গোপালগঞ্জেতে যে জমি আছে, সব জমি যদি একসাথে জোড়া দেন, একটা উপজেলা বানাইতে পারবেন। হ্যাঁ, একটা উপজেলা বানাইতে পারবেন। আর ওনার ধন সম্পদ যা কিছু আছে সব তো পাচার কইরা দিছে। এখন উনাকে দুবাইতে ধরা হয়েছিল, আমরা বললাম ইন্টারপলের মাধ্যমে ধরে নিয়ে আসবো, এই ধরার পিছনে আমাদেরই হাত। এই বেনজিরকে আইনের আওতায় নিয়ে আসবো। সালাউদ্দিন সাহেব খুব জোর গলায় বলছিল, এমন কথাও বলছিল যে ওরা কাগজপত্র চাইছে দুবাই থেকে, আমরা 3 দিনের মধ্যে সেই কাগজপত্র সব পাঠিয়ে দিছি। সাংবাদিক যখন জিজ্ঞেস করলো, ওনারা তো ছাইরা দিছে, এখন কি বলবেন? কোনো, আমরা ওখানে ল ফার্ম বানাইছি, আমাদের কাজ চলতেছে ভিতরে ভিতরে, তাকে দুবাই বাইরে যাইতে দিবে না, দুবাইয়ের মধ্যেই তাকে থাকতে হবে, ওই কন্ডিশনে তাকে জামিন দেওয়া হয়েছে। ভাই কেমনি কি করবেন? ওনারা আনতে পারবেন? ওই যে আরব খানের কথা মনে আছে আপনাদের? ওই যে আমাদের জুলকারনাইন সাহেবের সাথে যে বিবাদটা হইলো, ঝগড়াটা হইলো, ওই যে আরব খান বলতেছিল আপনি 500 টাকা সাংবাদিক, তখন কিন্তু জুলকারনাইন সাহেব খেপে গেছিল, ভীষণ ভাবে রাগিয়া গেছিল, বলছে তোরে আমি দেখাই দেবো, 3 দিনের মধ্যে তোরে আমি দেখাই দেবো আমি কে, আমি আল জাতিরা সাংবাদিক, তোরে দেখাই দেবো। দেখাইতে পারছে? পারে নাই। ওই যে ভাতের হোটেলের হারুন, সেও কিন্তু বলছিল ইন্টারপোলের মাধ্যমে আরব খানকে ধইরা নিয়ে আসবো। এই আরব খান কিন্তু একজন পুলিশকে মার্ডার কইরা এই দুবাইতে পালায় আছে। এই আরব খানই হচ্ছে বেনজিরের ডাইনার।
এই দুবাইতে যত টাকা পয়সা পাচার করছে, প্রায় 5-6টা দেশে পাচার করছে, দুবাইয়ের টাকা পয়সাগুলো দেখাশোনা করতো এই আরব খান, আর ওই টাকার জোরেই কিন্তু বের করে ফেললো। আপনারা বলতে পারেন ওই দেশে কি ঘুষ চলে? ভাই দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। টাকার কাছে ভাই মাথা নত করে ফকিরও, রাজাও, রাজা বাদশাহও মাথা নত করে টাকার কাছে। আর ওই আইন কিনতে পারবে না কোনো কথা। সরকার তো 3 দিনের মধ্যে কাগজপত্র পাঠিয়ে দিয়ে বসা ছিল। আমাদের যে রাষ্ট্রদূত আছে ওই দুবাইতে, উনি কি করছে? ঘোড়ার ডিম করছে, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, নীরবে বাইরে চলে গেল। আর ধরা যাবে না, তাও কি আনা যাবে না ভাই। মানি ইজ বিগ পাওয়ার। এই পৃথিবীতে টাকাই সবকিছু। এই যে দেখেন নাই ইসলামিক ব্যাংকটা কিভাবে নিয়ে গেল, কতগুলো মানুষের, হাজার হাজার মানুষের চাকরি চলে গেল। কেন হইলো? সবকিছু টাকার খেলা। ওই ইসলামিক ব্যাংক তো টাকার খনি, ওইটাকে হাতে নিতেই হবে। অর্থনৈতিকভাবে জামাত ইসলামকে দুর্বল করে দিতে হবে, এনসিপি কে দুর্বল করে দিতে হবে, কিন্তু দুর্বল করতে পারবেন না। কারণ কি জানেন? ওনাদের মেইন শক্তি কোথায়? ওই যে ইমানের জোর। ইমানের জোরটা হইলো মেইন শক্তি। সারা পৃথিবীতে অনেক রকম জেএনজি আছে ভাই, আমরা দেখলাম এই যে দিল্লিতে দেখলাম, নেপালে দেখলাম, শ্রীলঙ্কায় দেখলাম, কিন্তু বাংলাদেশের জেএনজি কারা? এটা মাথায় রাখতে হবে। এরা হলো মুসলমান জেএনজি। এর ইমানের জোর অন্যরকম তো। আর ওই ইমানি জোর থাকলেই বুলেটের সামনে দাঁড়াইতে পারে, আবু সাইদের মতো দাঁড়াইতে পারে। এরকম ভাই লক্ষ লক্ষ আবু সাইদ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনারা 70% মানুষের গণভোটের রায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। মানুষের বিশ্বাস নিয়ে আপনারা যে ছিনিমিনি খেলছেন, 70% মানুষ ভোট দিল, এটা নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছেন, মানুষের মন ভাঙা দিচ্ছেন। মানুষের মন ভাঙা মানে কি জানেন? ছোটবেলায় শুনতাম কারো মন ভাঙা মানে মসজিদ ভাঙা। আমি মনে করি এই যে মন ভাঙছেন না, মসজিদ ভাঙা দিচ্ছেন, মনের মসজিদ ভাঙা দিচ্ছেন আপনারা। আর এই গণভোটটাই ছিল ভাই ওই নতুন বাংলাদেশের যে রাস্তায় যাবেন, ওই রাস্তা যাওয়ার চাবি, ওই তালাটা খোলার চাবি ছিল এই গণভোট। সেটাকে অস্বীকার কইরা বেশি দূর আগাইতে পারবেন না। ওই যে মন ভাঙা আর মসজিদ ভাঙা, এটা মাথায় রাখেন। সবার জন্য সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক শ্রোতা, সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি, বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, প্রধানমন্ত্রীর পরিবারের সবাইকে নিয়ে মানে করসিপূর্ণ, বিতর্কমূলক এবং বিভিন্ন ধরনের খারাপ ইঙ্গিত ভাষায় তিনি কথা বলেছেন। এই জন্যই প্রকৃতপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ছাত্র দলের নেতাকর্মী চড়াও হয়েছেন এবং বিভিন্ন জায়গায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির জন্যই কি তাহলে এনসিপি একেবারে সর্বহারা হতে চলেছে? দর্শক শ্রোতা, এনসিপি কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বহিষ্কার করবে? দর্শক, সেটা এখন প্রশ্নের বিষয়। কারণ মিডিয়া খুললেই আপনারা বুঝতে পারবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি মনে হয় অন্য গ্রহ থেকে এসেছে, তিনি এনসিপির কেউ নয়। সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে দর্শক? কি হতে পারে? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ধন্যবাদ।